ওয়েলকাম এভরিওয়ান। আজকে সেকেন্ড সেমিস্টারের তোমাদের প্রথম ক্লাস ইংলিশ অনার্সের ডিএসসি 2 এর ফার্স্ট প্রোজ অর এসে আজকে আমরা আলোচনা করে নেব। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস অফ স্টাডিজের আমরা অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আজকে এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি একদম জলের মতো সহজ করে দেব তোমাদের কাছে এই অফ স্টাডিজের মেটেরিয়ালটা। ঠিক আছে, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে রয়েছো তোমাদের কাছে অলরেডি এই সেকশনগুলো লেখা রয়েছে, একটা ব্রিফ ডিসকাশন, যেটা না জানলে আমরা কোনোভাবেই এই কোয়েশ্চেন আনসার, যে কোয়েশ্চেন আনসার আমরা পরীক্ষায় লিখবো সেটা কিন্তু ক্লিয়ারলি লিখতে পারবো না। তার জন্যই আজকের এই ইন্ট্রোডাকশন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ইন্ট্রোডাকশন ক্লাসটা খুব মন দিয়ে করো, আমি কথা দিচ্ছি একদম জলের মতো সহজ করে দেব এই এসেটা। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশন ক্লাস করার জন্য আমরা রেডি। প্রথমেই আমরা জানবো অ্যাবাউট দ্য রাইটার, অ্যাবাউট দ্য এসেইস্ট ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন সম্পর্কে এই ক্লাসে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চলেছি। তার পরবর্তীতে যেমনভাবে আমরা ফার্স্ট সেমিস্টারেও বিভিন্ন কবিতাগুলোতে জেনেছিলাম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে, সেরকমভাবেই আমরা জানবো অ্যাবাউট দ্য পাবলিকেশন হিস্ট্রি, কবে কোথায় এই অফ স্টাডিজ প্রবন্ধটি, অফ স্টাডিজ এসেটি পাবলিশড হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তোমাদের কাছে তো সমস্ত যে মেটেরিয়াল সেটা রিটেন আউট রয়েছে, কিন্তু যারা তোমরা এই মুহূর্তে আমাকে প্রথমবার ভিডিওতে দেখছো তাদের জন্য একটু বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই ধরনের ইংলিশ অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাশন করতে থাকি এবং লাইভ ক্লাস তোমাদের সামনে নিয়ে আসি। সুতরাং এই পুরো ক্লাসটি করার পর তোমার যদি এই চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই আমার সাবস্ক্রাইবার তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট ভিডিও পরবর্তীতে আসতে চলেছে, আরও ইম্পর্টেন্ট ক্লাস ওদের যেটা করাবো তোমাদেরও সেটা করিয়ে দেবো। আর তোমরা যারা এই মুহূর্তে ভিডিওতে আমাকে দেখছো তারা যদি কোনোভাবে এই ক্লাসটি হেল্পফুল মনে করো এবং আমার কাছে অফলাইন অনলাইন ক্লাস করতে চাও অথবা নোটসের দরকার হয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো এবং বন্ধুদেরকে জানিও এই চ্যানেলটি সম্পর্কে এবং একটা কমেন্ট করে জানিও পুরো ক্লাসটি কন্টিনিউ করার পর কেমন লাগলো তোমার ক্লাসটা এবং পরবর্তী কোন বিষয়ের ওপর, কোন বিষয়টিকে আরও সহজ করে দিলে তোমার ইংলিশ অনার্স সিলেবাসটা আরও বেশি সহজ মনে হবে, তাহলে সেই বিষয়ের ওপর আমি ডিসকাশন করব, আমি ক্লাস করাবো। ঠিক আছে, তাহলে ফিরে আসা যাক আমাদের ক্লাসে। আমরা নেক্সট কি জানবো অ্যাবাউট দ্য টাইম, ফ্রান্সিস বেকনের টাইম সম্পর্কে। এই ফ্রান্সিস বেকন দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এই ফ্রান্সিস বেকনের টাইম সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তারপর জানবো টাইটেল সম্পর্কে, অফ স্টাডিজ, অফ স্টাডিজ নামকরণ কেন করা হয়েছে এই টেক্সটে সেটা সম্পর্কেও আমরা ডিসকাস করব ব্রিফে। তারপরে সামারি অফ দ্য এসে, যদিও এসেটা খুবই ছোট তবুও একটা ব্রিফ সামারি এই ক্লাসে আমি দিয়ে দেব। পরবর্তী ক্লাসে লাইন বাই লাইন পুরো এসেটা নিয়ে ডিসকাস করব, কোনো সমস্যা থাকবে না। তাহলে ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য প্রত্যেকে রেডি তো? তাহলে আলোচনা করে নেওয়া যাক ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ অ্যাবাউট দ্য অথর। প্রথমে আমরা জানব এই সেকশানে আমরা ফ্রান্সিস বেকন সম্পর্কে কিছু কথাবার্তা জানব, যেগুলো না জানলে আমাদের কোয়েশ্চেন লেখার সময় সমস্যা হবে। দেখে নাও, ফ্রান্সিস বেকন 1561 সালে ফ্রান্সিস বেকন ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে রাজনীতিতে যোগদান করেন। বেকন ইংরাজি সাহিত্যের অন্যতম প্রধান গদ্য লেখক এবং দার্শনিক ছিলেন।
তার গদ্য সাধারণত জ্ঞান, শিক্ষা এবং নৈতিকতা নিয়ে লেখা বিভিন্ন ধরনের গদ্য ছিল। বেকনের গদ্য মিন্স এসে এবং সাহিত্যকর্ম তাকে বিশ্ব সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীতে আমরা পাবলিকেশন হিস্ট্রি, এই অবস্টার্ডিস গল্পটি এসেটি কোথায় কবে পাবলিশ হয়েছিল সেটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, অবস্টার্ডিস প্রথম প্রকাশিত হয়েছিল 1597-এ। এটি বেকনের অন্যতম একটি প্রখ্যাত প্রবন্ধ এবং তার প্রবন্ধের কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রবন্ধটিতে বেকন তার জীবনের মধ্য সময় মিন্স মিডল টাইম নিয়ে লিখেছেন, যখন তিনি শিক্ষা, জ্ঞান এবং অধ্যয়নের গুরুত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। অবস্টার্ডিস তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হিসাবে বিবেচিত হয়। বেকনের প্রবন্ধগুলি তার মৃত্যুর পরও বিশ্বজুড়ে পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। নেক্সট আমরা কনটেক্সট অফ দ্য টাইম, সেই সময়ের একটা সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, দেখো 1500 and 1600 এই দশকে ইংল্যান্ডে সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক পরিবর্তনগুলি ঘটেছিল। এই সময়ের মধ্যে রেনেসাঁস আন্দোলনের প্রভাব, বিজ্ঞান এবং শিক্ষা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক চিন্তাধারার উন্নয়ন ঘটে। ফ্রান্সিস বেকন এই পরিবর্তনগুলি নিবিড়ভাবে অনুভব করেছিলেন এবং তার লেখায় শিক্ষা, জ্ঞান এবং অধ্যয়নের গুরুত্ব তিনি তুলে ধরেছেন। অবস্টার্ডিসের মাধ্যমে তিনি শিক্ষা এবং জ্ঞানের মূল্য এবং অধ্যয়নের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এই সময়ের সাহিত্যিক এবং বুদ্ধিভিত্তিক আন্দোলনগুলি বেকনকে গভীরভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে রেনেসাঁস আন্দোলন, যা মানবিক অভিজ্ঞতা এবং যুক্তিবাদী চিন্তাধারাকে গুরুত্ব দেয়। সুতরাং এই প্যারাগ্রাফে আমরা এইগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা সামারি পার্টে যাব, কিন্তু তার আগে এই টেক্সটটি সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের জানা দরকার, যেগুলো পরবর্তী সময় বিভিন্ন কোয়েশ্চেন্সে তোমাদের হেল্প করবে। অবস্টার্ডিস এই এসএসটি প্রথম আমরা জানলাম 1597-এ বেকনের প্রবন্ধ সংগ্রহের একটি অংশ হিসাবে আর কি প্রকাশ হয়েছিল। এই গদ্যে বেকন অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন। এই গদ্যটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক এবং বৌদ্ধিক প্রেক্ষাপটে রচিত হয়েছে এবং এটি আজও প্রাসঙ্গিক। যদি আমরা এই অবস্টার্ডিসের থিম নিয়ে দু চারটে কথা বলতে চাই, তো গদ্যের প্রধান থিম হলো শিক্ষা, জ্ঞান এবং অধ্যয়ন। বেকন অধ্যয়নের প্রয়োজনীয়তা এবং এর সাথে যুক্ত উপকারিতা এবং প্রভাব তুলে ধরেছেন। গদ্যের প্রতিটি প্যারাগ্রাফে বেকন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা পাঠকদের মনে গভীর চিন্তার উদ্রেক করে। গদ্যটি একটি গভীর ও চিন্তাশীল মেজাজ তৈরি করে, যা পাঠকদের মনে আজও প্রভাব ফেলে। এর বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা কয়েকটি কথা বলি, গদ্যের বৈশিষ্ট্য হলো এর গভীরতা এবং শক্তিশালী বার্তা। বেকন তার গদ্যে একটি সহজ সরল ভাষা এবং গভীর ও জটিল বিষয়কে তুলে ধরেছেন। গদ্যের প্রতিটি শব্দই গভীর এবং চিন্তার উদ্রেককারী। অবস্টার্ডিস গদ্যটি আধুনিক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি কেবল একটি গদ্য নয়, বরং এটি সামাজিক ও বৌদ্ধিক বার্তা। এই গদ্যের মাধ্যমে বেকন অধ্যয়নের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। গদ্যটি আজও যার জন্য প্রাসঙ্গিক হয়ে রয়েছে। এবার আমরা এই গল্পের এই এসের সামারি সম্পর্কে আলোচনা করে নিই, পার্ট বাই পার্ট আলোচনা করে নেব। প্রথম প্যারাগ্রাফে
বেকন অধ্যয়নের 3টি উপকারিতা উল্লেখ করেছেন: আনন্দ, অলংকার এবং দক্ষতা। দ্বিতীয় প্যারাগ্রাফে বেকন বলেছেন, খুব বেশি সময় অধ্যয়নে ব্যয় করা আলস্যের পরিচায়ক। এটি অলংকার হিসাবে খুব বেশি ব্যবহার করা হলো প্রভাব প্রদর্শন এবং এর নিয়ম মেনে সম্পূর্ণ বিচারে আসা একটি পাণ্ডিত্যের বৈশিষ্ট্য। তৃতীয় প্যারাগ্রাফে in the third paragraph Bacon says, বেকন বলেছেন, অধ্যয়ন প্রকৃতিতে পরিপূর্ণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পরিপূর্ণ হয়। পরবর্তীতে বেকন চতুর্থ প্যারাগ্রাফে বলেছেন, চতুর ব্যক্তিরা অধ্যয়নকে ঘৃণা করে, সরল ব্যক্তিরা প্রশংসা করে এবং জ্ঞানী ব্যক্তিরা এই অধ্যয়নকে ব্যবহার করে। পঞ্চম প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফে বেকন কি বলেছেন একটু দেখে নেওয়া যাক। ফিফথ প্যারাগ্রাফে বেকন উপদেশ দেন, পড়া উচিত নয় বিরোধিতা ও খণ্ডনের জন্য কেবলমাত্র, বিশ্বাস এবং অনুমান করার জন্য নয়, কথোপকথন ও আলোচনার জন্য নয়। মানে শুধু এই উদ্দেশ্যগুলি নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত নয়, বরং মাপা এবং বিবেচনার জন্য আমাদের পড়াশোনাকে কাজে লাগানো উচিত। ষষ্ঠ প্যারাগ্রাফে বেকন বই পড়ার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সপ্তম প্যারাগ্রাফে তিনি বলেন, পড়া একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে, আলোচনার জন্য আমাদেরকে প্রস্তুত করে এবং লেখা একজন নিখুঁত মানুষ তৈরি করতে পারে। অষ্টম প্যারাগ্রাফে বেকন বিভিন্ন অধ্যায়ের প্রভাব নিয়ে আলোচনা করেন। নবম প্যারাগ্রাফে তিনি পরামর্শ দেন যে যদি একজন বুদ্ধি বিভ্রান্ত হয় তাকে গণিত অধ্যয়ন উচিত। পরবর্তীতে দশম প্যারাগ্রাফে 10th প্যারাগ্রাফে তিনি বলেন যে যদি একজনের বুদ্ধির পার্থক্য করতে বা পার্থক্য খুঁজে পেতে সক্ষম না হয় তাকে স্কুলম্যানদের অধ্যয়ন করা উচিত। 11th প্যারাগ্রাফে বেকন জানান আমাদের, যদি একজনের বুদ্ধি বিষয়গুলি প্রমাণ করতে এবং অন্য কিছু প্রমাণ করার জন্য সক্ষম না হয় তাহলে তাকে আইনজীবীদের মামলাগুলো অধ্যয়ন করা উচিত। খুব ইম্পর্টেন্ট বিষয়, যদি বুদ্ধি সেইভাবে কাজ না করে তো লয়ারদের বিভিন্ন যে খুঁটিনাটি বিষয় রয়েছে সেইগুলো তাকে অধ্যয়ন করা উচিত। লাস্ট প্যারাগ্রাফে তিনি বলেন, মনের প্রতিটি ত্রুটির জন্য একটি বিশেষ চিকিৎসা আছে, সেই চিকিৎসা দরকার হলে নেওয়া উচিত। এইভাবে তিনি অবস্টার্ডিস প্রবন্ধটিতে দারুণভাবে কিভাবে আমাদের পড়াশোনা করা উচিত, কিভাবে অধ্যয়ন করা উচিত সেই বিষয়ে একটি বিজ্ঞানসম্মত আলোচনা করেছেন। এই ছিল ফ্রান্সিস বেকনের অবস্টার্ডিস নিয়ে ইন্ট্রোডাকশন ক্লাস। আশা করি তোমাদের একটা উপর লেভেলের ধারণা তৈরি হলো এই ক্লাসটি থেকে। এরপর আমরা ডিটেলস আলোচনায় যাব নেক্সট ক্লাসে। গুড বাই।